স্বাগতম, নমস্কার। রবিবারের দ্বীপ্রহরে আজ ২৬ তারিখ, আর দুটো দিন বাদেই যেখান থেকে অনুষ্ঠান করছি সেখানে ভোট। আবহাওয়া বাতাবরণ আপনারা তো দেখেছেন কটা দিন, সে বিষয়ে যাচ্ছি না। তবে যার সঙ্গে অনুষ্ঠান করতে বসেছি তিনি আমার দীর্ঘদিনের পুরনো বন্ধু। আমার তো বয়সে ছোট, বন্ধুত্ব বয়সে হয় না, কারণ তিনি যে বিষয়টা ধরেছেন সেটা খুব মারাত্মক বিষয়, এবং সেটা বোধহয় সর্বক্ষেত্রে প্রযোজ্য, হয়তো রাজনীতির ক্ষেত্রেও বটে। ইউনিক, এবং এরকম ধরনের অনুষ্ঠান করার মজা আলাদা। জীবনে খুব কম মানুষ থাকুক, আপনার আমার জীবনে খুব কম মানুষ থাকুক, তারা যেন খাঁটি মানুষ হয়, ইন অল রেসপেক্ট। আপনি যেভাবে সেটাকে বুঝে নেবেন সেভাবেই বলছি। দেখুন, এই যে রবীন্দ্রনাথ, তার অসংখ্য স্তাবক ছিল, প্রত্যেকদিন সকাল বিকেল তার বাড়িতে গিয়ে হাজির হতেন। রবীন্দ্রনাথের কিন্তু বন্ধু প্রায় ছিলই না কেউ, কারণ তিনি তার এক কর্মযোগ্যটাকে ভাগ করে নিয়েছিলেন। ফলে তার জীবনে তার ঘনিষ্ঠ মানুষ কম ছিল, কিন্তু তারা খাঁটি ছিল। দিলীপ কুমার রায় ইত্যাদি। সত্যজিৎ রায় অত বড় পরিচালক, বিশ্বের অন্যতম সেরা পরিচালক সর্বকালের, তার বন্ধু ছিল না, কিন্তু তার বাড়িতে রোববারে যে আড্ডাটা বসতো, সে আড্ডাতে তারাই হাজির হতেন যারা খুব খাঁটি মানুষ। আলতু ফালতু লোক যেতে সাহস পেত না। বাস্তবে কি আপনার জীবনে কি বাজে লোকের ভিড় রয়েছে? থাকলে কি ক্ষতি হতে পারে? কারণ ইউনিক স্পিকার শ্রীরামকৃষ্ণ শাস্ত্রী আজকে উপস্থিত রয়েছেন। ওয়েলকাম। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই, এবং আমার আরাধ্য দেবীকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে, এবং আমার থেকে যারা বয়সে কনিষ্ঠ সকলকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানে বসুন্ধরা যে কথাটি বললেন সত্যি একেবারে অক্ষরে অক্ষরে গ্রহণযোগ্য। তার কারণ হচ্ছে, আমরা যখন আমাদের জীবন শুরু করি তখন আমরা মানুষ চিনতে ভুল করি। যে মানুষগুলোকে আমরা সঙ্গে নিয়ে চলার চেষ্টা করি, অনেক সময় আমরা ভুল ত্রুটি মার্জনা করার চেষ্টা করি বা তাদের সঙ্গে যাই। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন যে রিপেয়ারিং করে নিয়ে চলা কিন্তু খুব মুশকিল। দেখবেন, একটা যোগ্য ব্যক্তির যদি আপনি সংস্পর্শে থাকেন, আপনার যে জ্ঞান এবং চলার গতি তৈরি হবে। অযোগ্য ব্যক্তির সঙ্গে যদি আপনি চলাফেরা করেন তাহলে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে আসবেন। এটা হলো কর্ম। এবার জ্যোতিষের ব্যাখ্যাটা কি? জ্যোতিষশাস্ত্র বলে যে যার হরোস্কোপে গুরু চণ্ডালিকা যোগ থাকে, যদি একটা ঘরে বৃহস্পতি রাহু বসে আছে, আমরা গ্রহগুলোকে জাতিগতভাবে ভাগ করেছি। বৃহস্পতিকে ব্রাহ্মণ, মঙ্গলকে ক্ষত্রিয়, শুক্রকে বৈশ্য এবং রাহুকেতুকে শূদ্র। এই যে আমরা ভাগ করেছি গ্রহগুলোকে, একটা ঘরে বৃহস্পতি বসে আছে, আবার তার সঙ্গে কেতু বা রাহু বসে আছে। তার মানে একজন পণ্ডিত ব্যক্তি, যিনি সকাল সন্ধ্যায় ওই পুজো করেন, সাহিত্য পাঠ করেন, গল্প পড়েন, সঙ্গীত চর্চা করেন, সেরকম ব্যক্তি যারা সকাল থেকে উঠে, তাদের কাজ আমি ছোট করছি না, তারাও আমার বন্ধু, তারাও আমাকে সহযোগিতা করে। আমার তারাপীঠ মহাশ্মশানে যখন কাজ হয় তারা আমাকে সহযোগিতা করে, এবং নানা রকম তাদের বাচনভঙ্গি, চলাফেরা সমস্ত কিছু আলাদা। এবার কি হচ্ছে, গুরু আর চণ্ডাল একই ঘরে বসবাস করার জন্য গুরুর প্রভাব চণ্ডালের কাছে যদিও খানিকটা নাও আসে,
কিন্তু চণ্ডালের প্রভাব কিন্তু গুরুর মধ্যে পড়ে যায়। হয়তো কোনো ভালো কাজ করতে গিয়ে একটু চালাকির আশ্রয় নিয়ে নিল, এতে তার জীবনে একটা ভয়াবহ পরিণতি দেখা দিল। দেখা গেল সেই ভদ্রলোক তিনি এমন একজন পার্টনারের সংস্পর্শে এলেন যার মধ্যে কিছুটা চণ্ডালের দোষ রয়েছে, কারণ সে চণ্ডালের ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছেন, এই জন্য তার মনে হয়নি কিছু। আপনি যদি কোনো একটা বিষয় নিয়ে আপনি হ্যাবিচুয়েটেড হয়ে যান, তাহলে সেটা গায়ে লাগবে না। কি বললাম বুঝতে পারলেন? তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বন্ধু খুব কম লোককে করতে পারি, কিন্তু যে বন্ধু করব সেটা কিন্তু আমরা একটা বুঝে শুনে আমাদের নিজস্ব যোগ্যতা অনুসারে আমরা কিন্তু বন্ধুত্ব করব। তাকে মেপে নিতে হবে। মনে রাখবেন, একজন চণ্ডাল ব্যক্তি তিনি যদি আপনার উপর ক্ষিপ্ত হন, তাহলে তিনি কি করবেন? তিনি আপনার বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি গালাগাল এসব করবেন। কিন্তু একজন শিক্ষিত মানুষ, যিনি একজন শিক্ষক, তিনি যদি আপনার উপর ক্ষিপ্ত হন, তিনি হয়তো মুখ ভার করে এসে আপনার বাড়ির কলিং বেল টিপে আপনার টেবিলে বসে আস্তে করে আপনার ভুল ত্রুটিগুলো বোঝাবেন। বুঝতে পেরেছেন চণ্ডাল এবং গুরুর মধ্যে পার্থক্য? তো ছোটবেলায় আমাদের গ্রহগত অবস্থানের জন্য যারা ক্লাস 8-এ পড়ে, ক্লাস 7-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, বা কলেজের স্টুডেন্টও হতে পারে, তারা এই বিষয়গুলো মানতে নারাজ। বন্ধু মানে বন্ধু, সে যাই হোক, যেই লেভেলেরই হোক, সেই বন্ধু মানে বন্ধু। বন্ধু প্রীতি এতই থাকে, তখন বাবা মার কথা আর ভালো লাগে না। এটা কেন ভালো লাগে না? ওই যে ছন্ন ছাড়া যোগটি হরোস্কোপের মধ্যে রয়েছে। দেখুন, কেউ গান শুনতে ভালোবাসে, কেউ কবিতা লিখতে ভালোবাসে, কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে। প্রত্যেকের ভালো লাগা এবং চাহিদা প্রত্যেক মানুষের ডিফারেন্ট। এটা কেন? এটা গ্রহের অবস্থানের জন্য। যেই ছেলেটি পিতা মাতাকে অবজ্ঞা করে, পিতা মাতা জানে যে ও ভুল রাস্তায় যাচ্ছে, কিন্তু ছেলেটি মানতে নারাজ, মাঙ্গলিক যোগ রয়েছে। তো এবার আমাদের 360 ডিগ্রি বৃত্ত, 360 ডিগ্রি বৃত্তটা কি ওই যে হরোস্কোপ? ওটা শুধু নয়, ওটা তো একটা ম্যাপ। এই যে মহাবিশ্ব, আমরা মহাশূন্য দেখি আকাশটাকে, কোথায় শুরু কোথায় শেষ কেউ জানে না। এটাকে যদি আমরা 360 ডিগ্রি বৃত্ত ধরি, তাইলে যে সময়টা লগ্নে আমি জন্মাচ্ছি, তার থেকে লগ্নের দ্বিতীয়, লগ্নের চতুর্থ, লগ্নের সপ্তম, লগ্নের অষ্টম, লগ্নের দ্বাদশে মঙ্গল অবস্থান করলে মাঙ্গলিক যোগ হবে। এই মাঙ্গলিক যোগের জাতক জাতিকারা নিজে যেটা মনে করে ঠিক, আর সবাই বেঠিক। বাবা ভুল, মা ভুল, কাকা ভুল, জ্যাঠা ভুল, এবং কেন ভুল তার 1000টা কারণ আপনাকে কিন্তু সে বলে দেবে, দেখিয়ে দেবে আঙুল দিয়ে, এই কারণে ভুল। মানে যুক্তিতে আপনি পারবেন না। ঠিক। এটা তার মধ্যে তৈরি হচ্ছে, কারণ তাকে তো বেকার রাস্তায় নিয়ে যাচ্ছে। মানুষ্য জীবন বড় বিচিত্রময়। দেখুন, মানুষ সারাটা জীবন ধরে খালি অর্থ রোজগার করে যাচ্ছে। কিসের জন্য করছে, কেন করছে তিনি কিন্তু জানেন না। তার কাছে ওই সংখ্যাটা বড়, ওর থেকে বেশি কামাতে হবে, ওর থেকে বেশি করতে হবে। কিন্তু এই সমাজের বুকে একটা মানুষ হয়ে আমি জন্মেছি, এই সমাজ ব্যবস্থাটা দীর্ঘদিন ধরে পরিবর্তন হতে আজকে এই জায়গায় এসছে।
আপনি আফ্রিকার জারোয়া জাতির কাছে যদি আপনি যান, তাদের সমাজ ব্যবস্থা দেখুন, তাদের ওখানে উকিল আছে, তাদের ওখানে জজ আছে, ব্যারিস্টার আছে, ডাক্তারও নেই। যে মারতে পারবে সেই জো জিতা ও সিকান্দার। তো আমরা সভ্য হয়েছি, একদিনে তো হয়নি। আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে রিসার্চ করতে করতে ভালো মন্দ রিসার্চ করতে করতে আজকে আমরা এই সভ্য জাতিতে এসে পৌঁছেছি। এই সভ্য জাতিতে এসে পৌঁছেও আমরা দেখুন কতটা অসভ্য। এমন কিছু যুদ্ধের বিকল্প তো হতে পারে। যুদ্ধের বিকল্প যদি খেলা হয়, তুমি আমি ক্রিকেট খেলবো, যে জিতবে তাকে চুপ করে বসে যেতে হবে। সেটা তো হওয়ার নয়। সেটা হলেই তো হয়, কারণ যুদ্ধের তো কোনো একটা ভালো পরিণতি নেই। কেউ জিতবে কেউ হারবে, এই তো যুদ্ধ। তার থেকে বরং দুটো খেলা হোক। কিন্তু এই যে মানুষগুলো কি বিকৃত মনোভাবাপন্ন মানুষ, এদের জন্মগত কুষ্টিগুলো এরকম। এরা কিন্তু প্রত্যেকে এডুকেটেড, টপ দেশের টপ জায়গায় বসে আছে। এই জায়গাটা কে কাকে কত তাড়াতাড়ি মেরে শেষ করে দিতে পারে। যে মানুষ সভ্যতা তৈরি করলো, ধীরে 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 এই জায়গাটা আসলো আফ্রিকার জারোয়া জাতির থেকে, সেই মানুষই আবার কি করে এই সভ্যতাকে ধ্বংস করবে তার পরিকল্পনা তৈরি করছে। এগুলো সব হরোস্কোপের মধ্যে রয়েছে। মানুষের বিকৃত রুচি, বিকৃত মানসিকতা, বিকৃত লালসা, লোককে ঠকিয়ে নেওয়ার একটা মেন্টালিটি। সীতাকে হরণ করেছিল কে? রাবণ। কার বেশে? সাধুর বেশে। আপনি গিয়ে এক জ্যোতিষীর কাছে গিয়ে কাঁদতে শুরু করলেন যে স্যার আপনার তো এত টিভিতে দেখি, এত কিছু দেখি, আপনি বলেন এমন মানুষ আপনাকে চিনতে হবে যে মানুষ সুখে দুঃখে সর্বত্র আপনার সঙ্গে থাকে, কৃষ্ণ আর সুদামার মতো। সুদামা কৃষ্ণর থেকে তো কিছু চাইনি। কৃষ্ণ যখন স্বর্ণ খচিত বস্ত্রটা সুদামার গলায় দিতে গেছে, বলছে কৃষ্ণ তুমি রাজা, আমার এই ছেঁড়া বস্ত্র আমার গৌরব, আমি তো আমার এই ছেঁড়া বস্ত্রে যত অহংকার, এটা আমার অহংকার, কিন্তু তোমার আমার বন্ধুত্বটা এই জায়গায় এটা নয়। তখন কৃষ্ণ লজ্জা পেয়ে বস্ত্রটা আবার নিজের কাঁধে তুলে নিল। এ হচ্ছে কৃষ্ণ সুদামা। এরকম বন্ধু হতে হবে। আপনি ঈশ্বরের যদি ওপর, আপনি সেটাকে আল্লাহ বলুন, গড বলুন, ভগবান বলুন, দুর্গা বলুন, কালী বলুন, লক্ষ্মী বলুন, সরস্বতী বলুন, তিনি সুপ্রিম পাওয়ার। তার ওপরে যদি ভরসা রেখে আপনি সৎভাবে চলেন, সব পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে আসবে। তখন আপনার চিন্তাধারা, আপনি তো ভালোর দিকে এগোবে। আপনি ভালো মানুষ চিনতে পারবেন, নাহলে আপনি দৌড়ে যাবেন ওই খারাপ মানুষটার প্রলোভনে। এটাও গ্রহগত অবস্থানের উপর নির্ভর করে। কিন্তু আপনি যেটা বললেন, ধরুন আজকে জ্যোতিষ শাস্ত্র একটা ইন্ডিভিজুয়াল শাস্ত্র, আপনি তো বললেন সব ধর্মের মিলন। শুধু জ্যোতিষ শাস্ত্র কেন, যে কোনো শাস্ত্র। বেশ, এবার আমি যদি সেটাকে এনক্যাশ করি, আমি বা যে কেউ, জ্যোতিষী হন সাধারণ মানুষ, তার নিজের প্যারামিটার বাড়াবার জন্য যদি ধর্মকে কেন্দ্র করে তার ধান্দাবাজি করে। আমি একটা কথা বলে রাখি আমার দর্শক বন্ধুদের, আমার একটা ইনস্টিটিউশন আছে, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশন, তার প্রেসিডেন্ট আমি। বহু স্টুডেন্ট আমার স্কুল থেকে বেরোয় জ্যোতিষী শিখে, এবং তাদের সঙ্গে আমার ছবিও থাকে। কিন্তু আমার কোনো ছাত্রের কুকর্মের দায়ভার কিন্তু আমি নেব না। সুশিক্ষা দিয়ে থাকি, তারপরে তুমি গিয়ে কি করলে তোমার ব্যাপার, তারপরে তুমি গিয়ে কি করলে তার তোমার ব্যাপার, তার হরোস্কোপের উপর নির্ভর করে। দাদা আপনার মতো মানুষ দেখছি অ্যাওয়ার্ড দিচ্ছেন, আপনার মতো মানুষ সার্টিফিকেট দিচ্ছেন, আমার স্কুল থেকে হাজার হাজার ছেলে বেরোচ্ছে, কিন্তু তারপরে তার প্রফেশনাল জীবনে সে কতটা সুকর্ম করছে কুকর্ম করছে এটা তার কর্ম। পিতা সুশিক্ষা দেয়, সন্তান মানুষ হবে কিনা তার ব্যাপার। গুরু ও পিতা সম। আমি আমার কোনো স্টুডেন্টদের কুশিক্ষা দিই না।
কারোর থেকে ভুং ভাং দিয়ে অর্থ নেওয়া, কারোর থেকে রূপো বলে জার্মান সিলভার দিয়ে দেওয়া, এইসব আজকে নষ্টামির জন্য আজকে জ্যোতিষ শাস্ত্রের ওপর মানে বেশিরভাগ ক্ষেত্রে মানে রেমেডির ওপর মানুষের, কারণ সফটওয়্যার আছে, অঙ্ক আছে, আপনি সব কথা বলে দিতেই পারেন, ইউটিউব আছে, আপনি সব কথা বলে দিতে পারেন। প্রেডিকশনের উপর আমি জোর দিচ্ছি না, প্রেডিকশন যে কেউ করতে পারে। আপনি যদি গুগলে গিয়ে মারেন আপনার পেট খারাপ হয়েছে, কয়টা ওষুধের নাম চলে আসবে। আমি এই কথা বলছি না দাদা, আমি একটা জিনিস বিষয়বস্তু বোঝাতে চাইছি যে সততার সঙ্গে কাজ করা। এই সৎ মানুষটা যদি আপনার বন্ধু হয় না, ওই যে আপনি বললেন যে 10টা বন্ধুর থেকে একটা মানুষ হলে, একটা যদি ভালো ডাক্তার আপনার বন্ধু হয়, তাহলে আপনার লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে। না, ডাক্তার হতে হবে তার কোনো মানে নেই, সাধারণ মানুষও হতে পারে। না না, সাধারণ মানুষের থেকে শুনুন, এটাই একটা মজার ব্যাপার। আমাদের প্রত্যেকের থেকে শেখার আছে। কাকের থেকে কি শিক্ষা আছে, ময়ূরের থেকে কি শিক্ষা আছে, বাঘের থেকে কি শিক্ষা আছে, এগুলো প্রত্যেকটা লোকের থেকে। আমি যদি একজন রাজমিস্ত্রিকে গিয়ে বলি আমার পেট খারাপ হয়েছে, কি ওষুধ আমি খাবো, তাহলে সে কি বলবে? সে বলবে ঘাস বেটে খাও। যে সাবজেক্ট সেই সাবজেক্টের লোক। আমি যদি দেখা যায় আমার শিক্ষাগত যোগ্যতা কম, তাইলে আমাকে কি করতে হবে? আমাকে টিভির পর্দায় দেখে বিচার করলে চলবে না, আমাকে একজন শিক্ষিত মানুষকে দেখাতে হবে। এই লোকটার কাছে আমি যেতে চাইছি, আপনি বলুন তো আপনার কি মনে হয়? আপনি যখন বাড়ি করেন তখন একজন ইঞ্জিনিয়ার নিয়ে প্ল্যান করেন, একদম সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে। তাহলে ইঞ্জিনিয়ার ডাকছেন কেন? রাজমিস্ত্রি তো বাড়িটা করে দিতে পারে, প্ল্যানটা তো করে দেবে। আমরা তো এখন নিজে হাতে সব কাজ করি না। আমাদের 5টা পুরোহিত আছে, আমাদের নানা জায়গা থেকে আমরা তান্ত্রিক সাধকদের নিয়ে আসি। এই যে সিস্টেমটা মেনটেন করে কাজ করি, এই মেনটেন করে কাজ করাটাই তো মেন ব্যাপার। এবং আপনাকে উপস্থিত রেখে, কি বললাম বুঝলেন? বুঝলাম। তো ঝড়ে বকমরে ফকিরের কেরামতি বাড়ে, এই কেরামতিটা সবাই পেতে পারে। কিন্তু রামকৃষ্ণ শাস্ত্রী একটা কথা বলে, আপনার উপার্জিত কষ্টের পয়সা আমি নিতে চাই না, আপনি খুশি হয়ে যেটা দেবেন সেটা আমার কাছে আশীর্বাদ স্বরূপ এসে দাঁড়াবে। আপনি খুশি হয়ে যেটা দেবেন সেটা আমার কাছে আশীর্বাদ স্বরূপ। আমি কারোর অভিশাপ নিয়ে বেঁচে থাকতে চাই না। তার মানে প্রতিটি ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। একদম, আমি বন্ধু মেপে করি। আপনারা সাধক মানুষ, আপনারা তন্ত্রযজ্ঞ পুজো যাই করুন, বাট এটাও তো ঠিক যে আমি যদি ঈশ্বরকে কেন্দ্র করে আমার ধান্দা বা ব্যবসা চালাই, আমি হিন্দু ধর্মের মানুষ, আমি এই করতে পারি, তাহলে ভুল পথে চালাই। আমি একটা গল্প বলি আপনাকে। ঈশ্বর দেখুন সঠিক রাস্তায় কিভাবে নেয়। একজন ডক্টর, তিনি কলকাতার একজন বড় স্কুলে, নামি স্কুলে তার মেয়েকে অ্যাডমিশন করবে, একজন ডক্টর। আমি বললাম, উনি কি করলেন, উনিও স্কুলে গিয়ে কথা বললেন, স্কুলে রাজি হলো না। উনি হঠাৎ চলে এলেন কালীঘাট মন্দিরে দুঃখ করে মাকে পুজো দেবেন। হঠাৎ একদিন উনি টিভিতে দেখেছেন কালীঘাটের রামকৃষ্ণদার চেম্বার আছে। আমার কাছে উনি দেখালেন, দেখানোর পর বিষয়টা বললেন। আমি বললাম এই ব্যাপার। তখন কালীঘাটেই আমার এক দাদা আছেন, বুড়োদা, উনি আবার আমাদের রাষ্ট্রপতির খুব কাছের মানুষ। আমি তার সঙ্গে গিয়ে পৌঁছে একটা চিঠি করে ভদ্রমহিলার হাতে দিলাম, তার মেয়েটা অ্যাডমিশন হয়ে গেল। দেখুন ঈশ্বরের কৃপা। উনি কিন্তু জ্যোতিষ বিশ্বাস করতেন না, কিন্তু উনি এসছিলেন আমার কাছে। কিন্তু জ্যোতিষ শাস্ত্র না পারলেও আমি অন্যভাবে তাকে সাহায্য, যে কোনোভাবে তো করেছেন, করেছি। এটাই তো ব্যাপার। আচ্ছা, আমি একটুখানি বলে দিতে চাই যে যেহেতু ভোটের মরশুম, সুতরাং অনেকগুলো টাইমের 19-20 রয়েছে। আপাতত 12ই মে রামপুরহাট, 29শে মে কালিয়াগঞ্জ। অবশ্যই 29শে এপ্রিল ভোটের দিন উনি
ভোটে ব্যস্ত, মানে মানে ভোট দিতে যাবেন, সেদিনকে চেম্বার খুললো, আপনারা মাপ করবেন, অনলাইনে দেখাবেন যদি 29শে এপ্রিল, এই পরশু দিনের। আর সব সময় আমাকে ফোন করতে পারেন, আমাকে আমার কাছে আসতে হবে তার কোনো মানে নেই। ফোন করে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিলে আমি আপনাদের সঙ্গে দুটো কথা 24 ঘন্টা বলতে রাজি আছি। আমাকে যারা ভালোবাসেন, হয়তো অর্থ নেই, আপনাদের আসার ক্ষমতা নেই, আমাকে ফোন করতে পারেন, আমি ফোন তুলি। আমার কোনো অ্যাসিস্ট্যান্ট ফোন তোলে না, আমার নিজের ফোন, লাস্টে দেখবেন 22 নাম্বারটা আছে, আমার নিজের ফোন, আমি নিজে তুলি। আপনাদের সুখে দুঃখে বিপদে সবসময় থাকার চেষ্টা করি। আচ্ছা, 12ই মে রামপুরহাটে থাকছেন, 29শে মে কালিয়াগঞ্জ, এর মধ্যে আরো অনুষ্ঠান, এরপরে যখন আসবে আরো বিশদ বিবরণ, আর তলায় দেখুন স্ক্রল তো যাচ্ছেই। আমরা বলে দেবো যে রামকৃষ্ণ বাবু এত ভালো বক্তা, আমি মুগ্ধভাবে ওনার কথা শুনছিলাম। আপনারা সিটিভিএন এর ইউটিউবে চলে যান, সিটিভিএন একেডি প্লাসে ইউটিউবে চলে যান, সেখানে কিন্তু আপনারা রামকৃষ্ণ বাবুর অনুষ্ঠান নিয়মিতভাবে দেখতে পাবেন। এছাড়া শ্রীরামকৃষ্ণ মারলেও, অ্যাস্ট্রোলজার মারলেও চলে আসে। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ শাস্ত্রী যদি মারেন ইউটিউবে, তাতেও কিন্তু আমার প্রোগ্রাম চলে আসবে, কোনো অসুবিধা নেই। আমি একটা কথা বলতে পারি, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। হ্যাঁ, মানে সব জিনিসে যে পেশাদারিত্বে যে আমি ওটা দিলাম, ওটা দিলাম, ওটা দিলাম, তার সঙ্গে তো একটা কাউন্সিলিং এরও ব্যাপার আছে। আপনি এত সুন্দর বক্তা, আমি মুগ্ধ হয়ে শুনছি। আমি এত অনুষ্ঠান করেছি, কয়েক হাজার প্রোগ্রাম করে ফেলেছি, তারপরে আমি গালে হাত দিয়ে আপনার কথা শুনি। দেখুন, আমি দুটো কথা বলি। এক হচ্ছে, নেশাগ্রস্ত ব্যক্তি আমার কাছে আনবেন না, তার জন্য নিউরো সাইকিয়াট্রিস্ট আছে, আছে, এই সাবজেক্টে আমার কাছে আনবেন না। এদের সারানোর রাস্তা আছে, নিজের বাড়িতে রাখতে হয়, পুজো পাঠ করাতে হয়, অনেক টেনশন। আমি সেটা এখন আর পারবো না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে পাগল, যারা উন্মাদ, হ্যাঁ, তাদের জন্য ডক্টর আছেন, বা ভালো ট্রিটমেন্ট আছে, আপনারা সেটা করবেন, আমার কাছে আনবেন না। মানে সুস্থ মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ, কর্ম করছেন, প্রচুর পরিশ্রম করছেন, পিছিয়ে যাচ্ছেন ভাগ্যের জন্য। ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল। তা ভাগ্যের ব্যাপারটা আমি দেখি, বাদ বাকিটা আমার দেখার দায়িত্ব নয়। চমৎকার বললেন, এবং এই অনুষ্ঠান মাঝে মধ্যে করতে পারলে তো আমারও ভালো লাগে, রামকৃষ্ণবাবুর অনুষ্ঠান করতে পারলে, কারণ এতে আমাদের জ্ঞান বৃদ্ধি হয়। আজকে যে চমৎকার বিষয়টা ধরেছিলেন, জীবনে খুব কম মানুষ থাকুক, তারা যেন খাঁটি মানুষ হয়। সত্যি তো, এটা কিন্তু একটা মস্ত বড় শিক্ষা দিয়ে গেলেন তিনি। এবং তিনি হরস্কোপিক্যালি বা এই আপনার রাশি লগ্ন অনুযায়ী সতর্কবার্তাও দিলেন যে এই রাশির সঙ্গে এই রাশির কিন্তু মিলমিশ হলে কেলেঙ্কারি। ফলে আজকে এই অবধি, আবার বৃহস্পতিবার দিন, আপনি তো প্রত্যেক বৃহস্পতিবার আসেনি, বৃহস্পতিবার দিন তার সঙ্গে দেখা হবে ঠিক দুপুর 12টায়। আজকের মতো শেষ করছি। রামকৃষ্ণবাবু, নমস্কার নেবেন।